কাজে থেকে ফেরার পরেই একজন মহিলা বাসার ভেতরে ঢুকেই দেখে তার মেয়েটির নিথর দেহ খাটের উপরে পড়ে রয়েছে। সে হতবাক হয়ে যায়। তার নিষ্পাপ মেয়েটিকে কেই বা খুন করল? কারই বা এত বড় ক্ষতি করেছিল? সবার সন্দেহের তীর চলে যায় মেয়েটির বয়ফ্রেন্ডের উপরে। সবাই ভাবে মেয়েটির বয়ফ্রেন্ডই হয়তোবা তাকে খুন করেছে, কিন্তু আদৌ কি সেই ছেলেটি মেয়েটিকে খুন করেছিল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এমন এক ভয়ঙ্কর রহস্য যেটা শুনলে আপনিও আঁতকে উঠবেন যে মানুষ এমনও করতে পারে? তো কিভাবে সমাধান হয়েছিল সেই খুনের রহস্য সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি মালায়ালাম মুভি কাল্লাম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই নিতু নামের এক স্কুল স্টুডেন্টকে দেখা যায় অটো থেকে নামার জন্য। আর সেই অটোওয়ালার সাথে তার আগে থেকেই পরিচয় ছিল। এই জন্য সেই অটোওয়ালা তাকে বলে নিতু যেন তাকে ইনস্টাগ্রামে ফলো করে নেয়। নিতু বলে ঠিক আছে। নিতুকে দেখা যায় অটো থেকে নেমে সে পাশে একটা মুদি দোকানে চলে আসে। নিতু সে দোকান থেকে কিছু খাবার নেয় এবং দোকানদার অনিলকে বলে এগুলো খাতায় লিখে রাখার জন্য। অনিল বলে তোমার যেটা ইচ্ছে নাও, এই চিপসগুলোর দাম একই, শুধু প্যাকেট আলাদা, আর লেখারও দরকার নেই কারণ তুমি তোমার আত্মীয়, টাকা দিতে হবে না। এতে নিতু খুশি হয়ে সেখান থেকে চিপস নিয়ে চলে আসে। এরপরেই বিন্দুকে দেখানো হয় যে একটি সুপার শপে কাজ করত। সে বের হয়ে আসবেই তখনই একজন তাকে বলে বাদাম কোন সাইডে রাখা আছে। বিন্দুর একটু তাড়াহুড়া ছিল, আসলে সে তার মেয়েকে নিয়ে মন্দিরে যাবে। এজন্য সে বিপিন নামের একজনকে ডাকে এবং সেই গর্ভবতী মহিলাকে বলে দেয় যে বাদাম কোথায় আছে। বিন্দু যখনই বের হতে যাবে তখন সেই সুপার শপের আরও একজন বলে তুমি এভাবে প্রতিদিন তাড়াহুড়ো করে বের হয়ে যাও কেন? বিন্দু বলে আমি ম্যানেজারের সাথে কথা বলেছি, তোমার কি? তারা সেখানে একটু মজা করে। বিন্দু চলে আসে। বিন্দু বের হতেই তার সামনে একটা অটো চলে আসে আর অটোওয়ালা তাকে বলে ওঠার জন্য। অটোওয়ালা রিজু বলে তাকে সে বাসায় নামিয়ে দেবে, কিন্তু বিন্দু বলে সে উঠতে পারে কিন্তু ভাড়া সে বাসের ভাড়ায় দেবে। রিজু বলে সমস্যা নেই, এমনিতে তো সে খালিই যেত, বিন্দুকে না হয় নামিয়ে দেবে। বিন্দু অটোতে উঠে পড়ে আর এরপরেই সেই অনিলের দোকানের সামনে তার অটোটা থামাতে বলে। আসলে সে অনিলকে আগে থেকেই কিছু জিনিসপত্র প্যাক করে রেখে যেতে বলেছিল যাতে করে যাওয়ার সময় সে নিয়ে যেতে পারে। ঠিক তখনই অনিলের দোকানের সামনে বিন্দু তার হাজবেন্ডের একটা পোস্টার দেখতে পায়। বিন্দু সুরেশের সেই পোস্টারটা মনোযোগ দিয়ে দেখতে থাকে আর এটা খেয়াল করে অনিল। অনিল বিন্দুকে বলে সুরেশকে এতদিন ধরে দেখেও তোমার মন ভরেনি, এখন আবার তাকিয়ে রয়েছ? বিন্দু বলে তুমি যেটা ভাবছো সেটা নয়, এমনিতেই কত ধার দেনা, তার উপরে অটোর ইনস্টলমেন্ট দিতে হয়, আর সেই ইনস্টলমেন্ট না দিয়ে সে পার্টির হেড হচ্ছে। কি আর বলবো তোমাকে, তুমি ভাবছো হয়তো মজা। অনিল হেসে বলে আরে দিদি, আমি তো মজা করলাম, আর করব না। অনিল বিন্দুকে সে প্যাক করা জিনিসপত্রগুলো দিয়ে দেয়। এছাড়া বলে নিতু তার দোকান থেকে চিপস নিয়ে গেছে, তার টাকা সে লেখেনি। বিন্দু বলে তোমাকে কতবার বলেছি ওকে জাঙ্ক ফুড দিও না। অনিল বলে আরে দিদি, আমাদের সময় তো এইসব জিনিস পাওয়াই যেত না, এখনকার বাচ্চাদের সময় পাওয়া যাচ্ছে বলে ওরা একটু খাক না, কি এমন ক্ষতি হবে? তখনই অনিল বিন্দুকে আরও একটা কথা বলে জানো দিদি, আজকে তোমার প্রতিবেশী রোকসানার ছোট নাতি পানি ভরা বালতির ভেতরে পড়ে গিয়েছিল। বিন্দু ভয় পেয়ে যায় আর বলে কিভাবে হলো, কখন হলো, আমাকে পুরো বিষয়টা খুলে বলো। তখন অনিল পুরো বিষয়টা খুলে বলে তাকে। অনিল বলে রোকসানা বাসায় ছিল না আর ওর ছেলের বউ তার বাচ্চা ছেলেটিকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিল। হসপিটালের একজন ওয়ার্ড বয় আমার পরিচিত, সে আমাকে বলেছে প্রভু সহায় ছিল তাই ছেলেটির কিচ্ছু হয়নি, ছেলেটি এখনো বেঁচে আছে। তখনই বিন্দু বলে দেখো গিয়ে, রোকসানার ছেলে বউ নিশ্চিত মোবাইল টিপছিল নয়তোবা টিভি দেখছিল, যার ফলে ছেলেটি খেলতে খেলতে পানিতে পড়ে গেছে। এরা বাচ্চাদের টেক কেয়ার করতে পারে না, অথচ বাচ্চা জন্ম দিয়ে বসে থাকে। অনিল বলে হ্যাঁ ঠিকই বলেছ, এমনটাই কিছু একটা হবে হয়তো। বিন্দু তখন সেখান থেকে চলে আসে এবং তার আরও এক প্রতিবেশী দেবীর কাছে চলে আসে। এই দেবী একজন টেইলার্স। বিন্দু আসলে তার কাছে কিছু জামাকাপড় বানাতে দিয়েছিল, সেটাই নিয়ে যেতে এসেছে। দেবীর কাছে এসেই বিন্দু সেখানে রোকসানার নাতি সেই ব্যাপারটা বলে। তখন দেবী বলে হ্যাঁ সেও সেটা শুনেছে। পুরো ঘটনা দেবী বিন্দুর আগে বলে দেয়। এটা শুনে বিন্দু একটু চিন্তায় পড়ে যায়। অনিল বিন্দুকে ছাড়া এই ঘটনা আর কাউকে বলেনি, তাহলে দেবী কি করে জানলো? বিন্দু ভাবে অনিল তাকে মিথ্যে বলেছে, এই জন্য সে সরাসরি দেবীকে জিজ্ঞেসই করে ফেলে যে রোকসানার নাতি সেই খবরটা সে কি করে জানলো। দেবী তখন বলে রোকসানা নিজেই তাকে বলেছে। তখন বিন্দু বুঝতে পারে অনিল তাকে মিথ্যে বলেনি। বিন্দু দেবীর কাছ থেকে জামাকাপড় নিয়ে চলে আসে আর সেখানেও গল্পগুজব করতে থাকে যে রোকসানার ছেলের বই হয়তো দোষ ছিল, নয়তোবা ছেলেটা পানিতে পড়ল কি করে।
বাড়িতে আসার পরে সে নিতুকে ডাকতে থাকে আর বলে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, মন্দিরে যেতে হবে। কিন্তু ভেতর থেকে নিতুর কোনো সারা শব্দ পাচ্ছিল না। এই জন্য বিন্দু একটু রেগে যায়, বলে তোমাকে বলেছিলাম স্কুল থেকে এসেই রেডি হয়ে যাবে, এখন আবার সময় লাগাবে, কোথায় তুমি? তখনই নিতুর ঘরে যাওয়ার পরে দেখতে পায় নিতুর নিথর ডেড বডিটা খাটের উপরে পড়ে রয়েছে, সাথে চিপসের প্যাকেট। নিজের একমাত্র সন্তানের নিথর ডেড বডিটা এভাবে পড়ে থাকতে দেখে বিন্দুর পায়ে থেকে যেন মাটি সরে যায়। সেটা কি দেখল? সে তো এটা কখনো কল্পনাই করতে পারেনি। তার নিষ্পাপ মেয়েটাকে কে খুন করলো? সে নিতুর ডেড বডিটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, নিতুকে বারবার ডাকতে থাকে। বিন্দু দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে কি করবে, কাকে ডাকবে কিছুই বুঝতে পারছিল না। বিন্দু তখন দেখতে পায় নিতুর জামাকাপড়ে একটু মাটি লেগে রয়েছে, এছাড়া তার গলায় চিকন একটা রশি পেঁচানো ছিল। বিন্দু বুঝতে পারে নিতুকে কেউ গলায় ফাঁস দিয়ে তারপরে মেরে ফেলেছে। কিন্তু কে এমনটা করলো? নিতু কার কি ক্ষতি করেছিল? সে হাউমাউ করে কাঁদতে থাকে নিতুর ডেড বডি ধরে। এরপরেই অর্জুন এবং দিবিয়া নামের দুইজন রিপোর্টারকে দেখানো হয়। তারা সেই গ্রামে চলে আসে এবং অটো ড্রাইভার রিজুর বাড়িতে আসে। তখন তারা রিজুকে বলে তাদের শ্রীকান্ত পাঠিয়েছে। রিজু বলে হ্যাঁ, শ্রীকান্ত তাকে ফোন করেছিল। এরপরে রিজু অর্জুন এবং দিব্যাকে একটা বাড়িতে নিয়ে যায়, যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আসলে এখানে তারা নিতুর কেসটাই তদন্ত করতে এসেছে। তদন্ত বলতে সেটার উপরে রিপোর্ট লিখতে এসেছে। তারা সেখান থেকে ফ্রেশ হয়ে পুলিশ অফিসার ম্যাথিউর কাছে চলে আসে, যে নিতুর কেসটা ইনভেস্টিগেশন করেছে এবং রিপোর্ট দিয়েছে। তারা দুজনেই ম্যাথিউর ইন্টারভিউ নেয়, কিন্তু সেখান থেকে তেমন কোনো ইনফরমেশনই তারা পায় না। এরপরেই তারা চলে যায় ফরেন্সিক ডক্টরের কাছে। তারা সেখানে ডক্টরের সাথে কথা বলে, আর তখনই আমরা জানতে পারি নিতু মারা যাওয়ার কয়েক মাস হয়ে গেছে। সেই ডক্টর বলতে থাকে নিতুর কেসটা নিয়ে মিডিয়ায় অনেক হইচই পড়ে গিয়েছিল। সবাই বলছিল নিতুকে ব্রুটালি রেপ করা হয়েছে, তারপরে খুন করা হয়েছে। কিন্তু বিষয়টা এমন নয়, কারণ নিতুর পোস্টমর্টমটা আমিই করেছিলাম। হ্যাঁ, এটা সত্যি, নিতু মারা যাবার আগে সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল, অর্থাৎ সে মারা যাবার আগেই শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু সেটা তার নিজের ইচ্ছেতে, কারণ সেখানে কোনো জোরপূর্বক চিহ্ন ছিল না। আর যেহেতু ঘরের জিনিসপত্র ভাঙা ছিল না, তার মানে বোঝা যাচ্ছিল নিতু তার ইচ্ছেতেই শারীরিক সম্পর্ক করেছিল। হয়তোবা তারপরে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল, ঝগড়া লেগেছিল, হয়তো হাতাহাতিও হয়েছিল। আর এই জন্যই নিতুর নখের ভেতরে সেই আসামির স্কিন পাওয়া গেছে। আর এরপরেই সেই খুনি নিতুকে 8mm রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। আর সেই রশিটাও আমরা সেখান থেকেই পেয়েছি। এদিকে দিব্যা আর অর্জুন যখন বাসায় ফিরে আসে, তাদের সাথে দেখা করার জন্য শ্রীকান্ত চলে আসে। শ্রীকান্ত একজন লয়ার, আর সে দিব্যা আর অর্জুনের বন্ধু। নিতুর কেসের যে আসামি রয়েছে তার পক্ষ হয়ে শ্রীকান্ত কেসটা লড়ছে। শ্রীকান্ত সেখানে অর্জুনের সাথে কথা বলতে থাকে। সে বলে রিপোর্ট অনুযায়ী নিতুর খুন হয়েছে 2:30 থেকে 3টার মধ্যে। ঠিক ওই সময়টাতে ওই এরিয়াতে অনেক বৃষ্টিপাত হচ্ছিল। আর আসামের বন্ধু গোবিন্দ বলেছে ওই সময়টাতে নিয়াজ তার সাথেই ছিল। শ্রীকান্ত বলে কিন্তু পুলিশ সেই বাড়ি থেকে এমন কিছু ইনফরমেশন এবং প্রমাণ পায় যেটার ভিত্তিতে তারা ধরে নিয়েছে নিয়াজই সেই খুনটা করেছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত খুন করার কারণটা খুঁজে বের করতে পারেনি। অন্যদিকে নিয়াজও মুখ খুলছে না। এছাড়া নিয়াজও একজন নাবালক, যার ফলে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারছে না, আর কেসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। যদিও নিতু এবং নিয়াজের ধর্মটা আলাদা ছিল, মিডিয়া এটা নিয়ে অনেক লেখালেখিও করেছে, কিন্তু তারপরও নিয়াজের পরিবার বা নিতুর পরিবার এই বিষয়ে কোনো মুখই খোলেনি। কিন্তু বিভিন্ন জায়গায় কথা চলছে যে নিতুর বাবা পার্টি হেড হয়েছে, যার ফলে তাকে সবাই সমর্থন করবে, এটাই স্বাভাবিক। এছাড়া সামনে নির্বাচনও, সেই নির্বাচনের ভোটও সেই পাবে। এই সময়টাতে নিয়াজের বেঁচে যাওয়াটা খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। তার শাস্তি সে পেয়েই ছাড়বে। সবকিছু শোনার পরে দিব্যা শ্রীকান্তকে বলে তুমি এই কেসটা কেন নিয়েছ, তোমার মোটিভটা কি? শ্রীকান্ত বলে মোটিভটা হচ্ছে টাকা ইনকাম করা। উপর থেকে এই কেসটা লড়ার জন্য আমার বস ফান্ড পাচ্ছে, আর এই জন্য আমি কেসটা নিয়েছি। আর এই কেসটা শুধু দেখানোর জন্য নেওয়া হয়েছে, যেহেতু উপর থেকে ফান্ড পাওয়া যাচ্ছে তাই কেসটা আমরা নিশ্চিত হারবো। আর এই কেসটা যাতে আরো কমপ্লিকেটেড না হয়ে যায়, এই জন্যই কেসটা আমরা নিয়ে হেরে যাব। এতে দিব্যা একটু রেগে যায় আর বলে তোমার নিজের কোনো নীতি আদর্শ নেই? শ্রীকান্ত বলে আদর্শবান হয়ে বা নীতিবান হয়ে আমি কি বা করব, আজকাল সত্যি দিয়ে কিছুই হয় না। যখন নিতুর কেসটা শুরু হয়েছিল তখন মিডিয়া এটা নিয়ে অনেক হাইপ তৈরি করেছিল, কিন্তু এখন দেখো মিডিয়ার এই বিষয়ে কোনো আগ্রহই নেই। কে সত্যি কে মিথ্যে, কে আসল দোষী, কাকে ফাঁসানো হয়েছে, এইসব বিষয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এই কেসটা কোথায় গড়াচ্ছে তারা এই বিষয়ে খোঁজখবর পর্যন্ত নিতে আসে না।
পরদিনই দিব্যা আর অর্জুন তারা চলে যায় নিতুর বাড়িতে। নিতুর মায়ের সাথে কথা বলে, তার মেয়ের কথা মনে করে সে আবারও কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতেই তাদেরকে নিতুর রুমটা দেখিয়ে দেয়। বিন্দু নিতুর বইগুলো দেখিয়ে বলে, আমার মেয়ে অনেক ভালো স্টুডেন্ট ছিল, ও বড় হয়ে ভালো কিছু হতে চাইতো। অন্যদিকে ওই ছেলেটা, ওর তো 18 বছরও হয়নি, আমি জানি কোর্ট ওকে হয়তোবা ছেড়েই দেবে। তখন দিব্যা আর অর্জুন বলে, এমন কিছু নয়, 2015-তে জুভেনাইল আইনে পরিবর্তন এসেছে, আর সেই আইন অনুযায়ী অবশ্যই নিয়াজ শাস্তি পাবে। বিন্দু বলে, হ্যাঁ হয়তো অল্প শাস্তি পাবে, আর সেই অল্প শাস্তিও কাটিয়ে সে আবারও এই এলাকায় ঘুরে বেড়াবে। অন্যদিকে আমার মেয়েটা, তাকে তো আমি সারা জীবনেও আর খুঁজে পাবো না, ফিরে পাবো না। ধীরে ধীরে আমার মেয়েটার কথা সবাই ভুলে যাবে। ওই ছেলেটা জেল থেকে বের হয়ে এসে পড়াশোনা শুরু করবে, চাকরি পাবে, বিয়ে শাদী করে তার সংসার কাটাবে। কিন্তু আমার মেয়েটা, অন্যদিকে এই এরিয়ার মানুষ যখন ঘটনাটা ঘটেছিল আমার মেয়ের নামে অনেক কথা রটিয়েছে, যেখানে সবার উচিত ছিল সেই ছেলেটার দোষ দেওয়া, কিন্তু দোষ যাই হোক না কেন, দোষ তো মেয়েদেরই হবে। বিন্দুর কথাগুলো শুনে অর্জুন আর দিব্যা একটু হতাশ হয়ে পড়ে। বিন্দুকে কিভাবে সান্ত্বনা দেবে সেটা সে জানে না, কারণ বিন্দু যে কথাগুলো বলেছে সেটা একেবারেই ঠিক। এরপরে অর্জুন আর দিব্যা সুরেশের সাথে কথা বলে। সুরেশ বলতে থাকে, ইতোমধ্যে তো আপনারা নিতুর ব্যাপারে জানতেই পেরেছেন, আমি ভিন্ন একটা বিষয় বলতে চাই। আসলে নিতুকে মার্ডার করার পেছনে লাভ জিহাদের হাত রয়েছে। তারা হয়তো আমার মেয়েটাকে ইচ্ছে করেই টার্গেট করেছিল। আমি সবসময় এই লাভ জিহাদের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু কখনো বুঝতেই পারিনি কবে লাভ জিহাদ আমার বাসার ভেতরে ঢুকে গেছে আর আমার মেয়েটাকে তারা মেরে ফেলল। আমি তাদের চিৎকার করে বলতে চাই, তারা পারলে আমাকে মেরে ফেলতো, কেন আমার মেয়েটাকে মারলো? আমি জানি ওরা এই কাজটা খুবই প্ল্যান করে করেছে। এই জন্য নাবালক একটা ছেলেকে দিয়ে আমার মেয়েটাকে খুন করেছে, যাতে কোর্টে সেই ছেলেটার বেশি শাস্তি না হয়। কিন্তু তাতেও সমস্যা নেই, জেল থেকে ও বের হোক, আমি নিজের হাতে আমার মেয়ের খুনিকে শাস্তি দেব। সুরেশের ইন্টারভিউর ভিডিওটা অর্জুন বাসায় এসে দেখতে থাকে। দিব্যা বলতে থাকে, সুরেশের ইন্টারভিউর ভিডিওটা আমার কাছে পার্সোনালের চাইতে পলিটিক্যাল বেশি মনে হয়। অর্জুন বলতে থাকে, সুরেশের কথা শুনে মনে হয় সে একেবারে পলিটিক্যাল মাইন্ডেড একজন লোক, আর তার মতো একজন লোক যখন জানতে পারে যে তার মেয়ের সম্পর্ক একটা মুসলিম ছেলের সাথে রয়েছে, সে কোন পর্যন্ত যেতে পারে সেটা ভেবেই আমার ভয় হচ্ছে। অন্যদিকে সুরেশ আর বিন্দুকে দেখানো হয়। খাবার খাওয়ার সময় বিন্দু সুরেশকে বলছিল, দরকার পড়লে আমার গহনা বিক্রি করে দাও, আর গহনা বিক্রির টাকা দিয়ে তারপর লয়ার ফিটা মিটিয়ে দাও, যে করেই হোক যেন ওই ছেলেটার শাস্তি হয়। সুরেশ একটু রেগে যায় আর বলে, তোমার কি মনে হয় শুধুমাত্র সাজা পেলেই ওর শাস্তি হয়ে যাবে? ওকে শুধু একবার বাইরে আসতে দাও, দেখো আমি ওর কি করি। বিন্দুও রেগে যায় আর বলে, তোমার এই রাগটা কিসের জন্য? ও তোমার মেয়েকে খুন করেছে এই জন্য, নাকি ওর জন্য তোমার পলিটিক্যাল পার্টির কাছে তোমার নামটা খারাপ হয়ে গেছে যে তোমার মেয়ে একজন মুসলিম ছেলের সাথে প্রেম করেছিল? কথাটা শুনে সুরেশ আরও রেগে যায় আর বলে, তুমি এই কথাটা না বলে একটু খেয়াল যদি তোমার মেয়ে নিতুর দিকে দিতে, তাহলে আর এমনটা হতো না, আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তুমি তো তোমার ব্যাগ গুছিয়ে চলে যেতে কাজে, তুমি তো সারাদিন সেই কাজ নিয়েই পড়ে থাকতে। আমার কথা ছাড়ো, তুমি তো তোমার মেয়েটার দিকেও ঠিকঠাকভাবে খেয়াল রাখতে না। তুমি যদি একজন ভালো মা হতে তাহলে কখনোই আমাদের এই দিনটা দেখতে হতো না, নিতু আজকে জীবিত থাকতো। এইসব কথা শুনে বিন্দু ভেতরে ভেতরে একেবারে ভেঙে যায়। তখন সে সুরেশকে বলে, আমাকে কাজে যেতে কেন হয়েছিল তুমি বলো? তুমি তো সব জায়গা থেকে টাকা পয়সা শুধু ধার করে রেখেছ, সেগুলো তো একটা টাকাও ফেরত দাওনি। সেই টাকাগুলো কাজ করে করে আমি ফেরত দিয়েছি। আমার মেয়েটার লেখাপড়ার খরচ কোথা থেকে আসতো সেটাও তো আমি বহন করেছি। তুমি তো কোনো কাজই করতে না, শুধু সারাদিন পার্টি আর পার্টি। এই ঘর সংসারের খরচটা কে চালাতো সেটাও আমি চালিয়েছি। আমি যদি তোমার ভরসায় ঘরে বসে থাকতাম তোমার আর নিতুর খেয়াল রাখার জন্য, তাহলে আমাদের কি অবস্থা হতো সেটা তো দেখেছি, না খেয়ে থাকতে হয়েছিল আমাদের। সুরেশ এই কথাগুলো শুনে একেবারে চুপ হয়ে যায়, কারণ বিন্দু যে কথাগুলো বলেছে একটাও ভুল বলেনি। পরের দিনের ঘটনা দেখানো হয়, যেখানে অর্জুনকে শ্রীকান্ত কল করে আর বলে, নিয়াজকে কাউন্সিলিং করানো হচ্ছিল, আমার মনে হয় সেটার প্রভাব পড়েছে, ও কথা বলতে রাজি হয়েছে। শ্রীকান্ত, অর্জুন এবং দিব্যা তারা জেলে চলে যায় নিয়াজের সাথে দেখা করতে এবং তাকে পুরো বিষয়টা খুলে বলতে বলে। নিয়াজও রাজি হয় খুলে বলার জন্য। নিয়াজ বলতে শুরু করে, সে আর নিতু একে অপরকে ভালোবাসত, আর নিতুর বাড়িটা যেহেতু খালি থাকতো তাই নিতুর বাড়িতে তারা প্রায়ই লুকিয়ে লুকিয়ে দেখা করত। সেদিনও একই রকম ভাবে নিতুদের বাড়ির পেছনে নিয়াজ অপেক্ষা করছিল, আর নিতু সেখানে দৌড়ে আসছিল। নিয়াজ তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, সে এমন দৌড়ে হাঁপিয়ে আসলো কেন? রোডের মধ্যে একটা পাগল থাকে না ওই বাড়ির পাশে, সে আমার দিকে তেড়ে আসছিল। নিয়াজ বলে, তুমি শুধু শুধুই ভয় পেয়েছ, ওই পাগল অমনি, কিন্তু কাউকে কিছুই বলে না।
এরপরেই তারা গল্প করে, ভালোবাসার গল্প। অনেক ভালো সময় কাটায়, আর একটা সময় ধীরে ধীরে নিতুর বাড়িতেই তারা অন্তরঙ্গ হয়। এরপর আরো কিছুক্ষণ গল্প করে নিয়াজ নিতুকে রেখে সেখান থেকেই চলে আসে। নিয়াজ বলে সে যখন নিতুকে রেখে এসেছিল, নিতু তখন একেবারে পুরোপুরি ঠিক ছিল। নিতুর সাথে যা হয়েছে আমি সেখান থেকে চলে আসার পরে সেটা হয়েছে। নিতু যদি আজ জীবিত থাকতো তাহলে অবশ্যই সেটার সাক্ষী দিত, কিন্তু সে মারা গেছে। এখন কেউ আমার কথা বিশ্বাস করছে না। অর্জুন আর দিব্যা এরপরে নিয়াজের বাড়িতে চলে আসে। নিয়াজের পরিবারে তার বড় ভাই এবং তার মা ছিল। সেখানে তারা বড় ভাইয়ের সাথে কথা বলতে থাকে। নিয়াজের বড় ভাই বলে আসলে তাদের ভালোবাসা সম্পর্কে, অর্থাৎ নিতু এবং নিয়াজের সম্পর্কের ব্যাপারে তারা আগে থেকে কিছুই জানত না। হুট করেই সবকিছু সামনে আসে, আর এই এরিয়ার মানুষ তাদেরকে একেবারে হুমকির মধ্যে রেখেছে। যে কোনো সময় তাদের সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। রাতে তো তারা টেনশনের ঠিকমতো ঘুমও আসে না। আসলে নিয়াজের বাবার একটা মরণব্যাধির রোগ হয়েছিল। তার চিকিৎসার পেছনে তারা অনেক টাকা খরচ করেছে, আর সেই টাকাগুলো ধার করে নিয়ে এসেছিল। নিয়াজের বাবা তো সেই রোগেই মারা গিয়েছিল, কিন্তু সেই ধারের দেনা গত বছর পর্যন্ত তারা শোধ করেছে। আর তারপর থেকেই তারা একটু ভালো মতো বাঁচতে পেরেছিল, কিন্তু তারপর হঠাৎ করেই আবার এই মুসিবত। এখন তো তাদের বেঁচে থাকাই দায়। এই ঘটনার পরে তাদের বাড়িতে এবং দোকানে এরিয়ার মানুষরা হামলা করেছিল। এখন তো বাইরে বের হতেও ভয় করে, কখন কোন দিক থেকে কে হামলা করে বসে। নিয়াজের বড় ভাই জেলখানায় নিয়াজের সাথে দেখা করতে আসে আর বলে যেটা সত্যি সেটা বলে দাও, কিন্তু ভুলেও এমন কিছু বলো না যেটাতে তুমি বিপদে পড়ে যাও, কারণ আমি এখনো বিশ্বাস করি তুমি কাউকে খুন করতে পারো না। আমার তোমার উপরে বিশ্বাস রয়েছে। কিন্তু নিয়াজ কোনো কথাই বলে না তার ভাইয়ের সাথে। সিন কাট হয়ে যায়। দিব্যা আর অর্জুনকে দেখানো হয়। দুজনের মধ্যেই তর্ক লেগে গেছে। আসলে দিব্যা মনে করছিল যে নিয়াজই খুনি, নিয়াজে নিতুকে খুন করেছে, আর সে মিথ্যে বলছে। অন্যদিকে অর্জুন বলে যতক্ষণ না পর্যন্ত কোর্ট তাদের রায় শোনায় ততক্ষণ পর্যন্ত তাদের কোনো মতামতে পৌঁছানো ঠিক নয়। তখনই অর্জুন তার ছোটবেলার এক ঘটনা বলতে থাকে। সে বলে ছোটবেলায় আমি একবার বাবার রুমে গিয়েছিলাম তার প্যান্ট নিয়ে আসার জন্য। তখনই আমার বাবার প্যান্ট থেকে টাকা মিসিং হয়ে যায়। আমার বাবা ভাবতে থাকে হয়তো আমি না বলে তার প্যান্টের পকেট থেকে টাকাটা নিয়েছি। সে আমাকে প্রচণ্ড মারে। আমার মা আর বোন দুজনে আমাকে চোর ভাবতে শুরু করে। আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। আমি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পর্যন্ত পারছিলাম না। এর ঠিক 2 দিন পরে আমার বাবা তার অফিসের ড্রয়ার থেকে সেই টাকাগুলো খুঁজে পায়। তখন আমার বাবা বুঝতে পারে সে অফিসের ড্রয়ারে টাকাগুলো রেখে ভুলে গিয়েছিল, আর শুধুমাত্র আন্দাজের বশে আমাকে চোর ভেবে সে পিটানি দিয়েছে। সে তখন বুঝতে পারে যে আমার সাথে অন্যায় হয়েছে, আর সে যখন পুরো কথাটা খুলে বলে তখন আমার পরিবারের সবাই তাদের ভুলটা বুঝতে পারে। তাই পুরো বিষয়টা ভালো করে না জেনে না জাজ করে কোনো মতামতে পৌঁছানো কখনোই উচিত নয়। আর তারা দুজনেই কথা বলছিল খেলার মাঠে বসে। আসলে তারা নিয়াজের বন্ধু গোবিন্দের সাথে দেখা করতে এসেছিল। খেলা শেষ করে গোবিন্দ যখন ফিরে যাচ্ছিল তখন অর্জুন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গোবিন্দ তাদের এড়িয়ে যায়। গোবিন্দ একটা সময় বলে তার বাবা বলেছে এইসব কেস নিয়ে কারোর সাথে কথা বলতে না, তাহলে সে তাকে পেটাবে। অর্জুন গোবিন্দকে অনেক বোঝায় আর বলে আমি যে এখানে এসেছি কেউ জানতে পারবে না, তুমি যে আমার সাথে কথা বলেছো সেটাও কেউ জানতে পারবে না। অনেক বোঝানোর পরে অবশেষে গোবিন্দ রাজি হয় অর্জুনের সাথে কথা বলার জন্য। গোবিন্দ বলে এটা ঠিক, নিয়াজ নিতুর সাথে সেদিন দেখা করতে গিয়েছিল, আর এরপরে আমার সাথে তার মার্কেটে যাওয়ার কথা ছিল। স্টেশনে সে 2টার মধ্যে আমার সাথে দেখা করার জন্য চলেও আসে। তখন দিব্যা বলে তুমি শিওর হয়ে কি করে বলছো? যখন নিয়াজ তোমার সাথে দেখা করতে এসেছে তখন 2টাই বেজেছিল। গোবিন্দ বলে সময়টা আমার ভালো করে মনে আছে, কারণ ঠিক ওই সময়টাতেই আমার মা আমাকে কল করেছিল আর বলেছিল আমার বোনের বাসায় কিছু জিনিসপত্র দিয়ে আসার জন্য। আর ওই সময় যদি আমি আমার মায়ের কথা না শুনতাম তাহলে সে আমার সাথে অনেক রাগারাগি করত। এই জন্য নিয়াজকে আমি স্টেশনে রেখে দ্রুত বাড়িতে চলে যাই এবং সেই জিনিসপত্র নিয়ে আসি এবং নিয়াজকে সাথে নিয়ে আমার বোনের বাড়িতে সেগুলো দিয়ে আসি। আর এর কিছুক্ষণ পরেই আমরা নিতুর মৃত্যুর খবর শুনতে পাই। আমি তো পুলিশকে এই ডিটেলস সবকিছুই খুলে বলেছি, কিন্তু পুলিশ উল্টো আমার বাবাকেই ধমকিয়েছিল। বলছিল আপনার ছেলে যদি এমন বয়ান দেয় তাহলে আপনার ছেলেকেও আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। পুলিশ সন্দেহ করে নেবে যে আপনার ছেলে নিয়াজের সাথে ছিল, সেও নিয়াজকে খুন করতে সহায়তা করেছিল, আর এই জন্যই আমার বাবা কারোর সামনে মুখ খুলতে নিষেধ করেছে। অর্জুন বলে তোমার বাড়ি তো নিতুর বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। তুমি যখন স্টেশনে নিয়াজকে রেখে তোমার বাড়ির দিকে আসছিলে নিতুর বাড়ির সামনে কোনো কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছ? গোবিন্দ বলে কই মনে পড়ছে না, আমি তো স্কুটি দিয়ে গিয়েছিলাম, আর স্কুটি দিয়ে যাওয়ার সময় আমি শুধু শ্রীকলা আন্টিকে দেখেছিলাম। এছাড়া জঙ্গল থেকে লুঙ্গি ঠিক করতে করতে অনিল ভাইকে বের হতে দেখেছিলাম।
এরপরেই তারা চলে আসে শ্রীকালার বাড়িতে আর জিজ্ঞেস করে ওই সময় সে কোথায় গিয়েছিল। শ্রীকালা বলে ওই সময় সে মহিলা সমিতির বৈঠকে গিয়েছিল। রাতের বেলা দিব্যা, অর্জুন এবং শ্রীকান্ত একসাথে বসে কেসটা নিয়ে কথা বলছিল। অর্জুন বলতে থাকে, নিয়াজ অবশ্যই খুনি হতে পারে, কিন্তু নিয়াজ ছাড়াও আরো 3 জনের প্রতি আমাদের সন্দেহ রয়েছে যারাও এই খুনটা করতে পারে, যাদের মধ্যে একজন হচ্ছে সুরেশ। সে হয়তোবা তার মেয়ের এই গোপন প্রেমের সম্পর্কটা জানতে পেরে অনার কিলিং করেছে, অর্থাৎ মানসম্মানের ভয়ে সে নিজেই তার মেয়েকে খুন করেছে। কিন্তু ওই দিন সে তার পার্টির মিটিংয়ে ছিল, কিন্তু দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত সেই পার্টি মিটিংয়ে লাঞ্চ ব্রেক ছিল। আর সেখান থেকে কথা বলে জানা গেছে ওই সময়টাতে সুরেশ বাজারে গিয়েছিল। হয়তোবা ওই সময়ের মধ্যে সে বাড়িতে আসে আর নিতুকে খুন করে। এর পরের সন্দেহভাজন হচ্ছে শ্রীকালা। শ্রীকালার মতে সে 2:30 মহিলা সমিতির বৈঠকে গিয়েছিল। অন্যদিকে যখন গোবিন স্কুটি নিয়ে তার বাড়িতে যাচ্ছিল, সে নিতুর বাড়ির সামনে শ্রীকালাকে দেখেছিল যখন 2টার আশেপাশে বাজে। আর শ্রীকালার বাড়ি থেকে মহিলা সমিতির বৈঠকে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, তাহলে তার 30 মিনিট সময় কি করে লাগলো? আর এই বিষয়টা যখন আমরা শ্রীকালাকে জিজ্ঞেস করেছিলাম, শ্রীকালা বলেছিল তার বাড়ি থেকে কিছু দূরেই তার নতুন বাড়িটা তোলা হচ্ছে, তৈরি করা হচ্ছে। সে আসলে সেটাই দেখতে গিয়েছিল। আর তার থেকেও সবথেকে বড় কথা হচ্ছে এই শ্রীকালার পেছনে মার্ডারের মোটিভটা কি থাকতে পারে সেটাই এখনো বোঝা যাচ্ছে না। আর তৃতীয় সন্দেহভাজন হচ্ছে অনিল, যার সাথে আজকে আমরা কথা বলতে পারিনি, কিন্তু কালকে তার সাথে অবশ্যই কথা বলবো যে ওই সময় সে জঙ্গলে কি করছিল। আর একটা কথা, গোবিন্দ যেটা বলেছে সেটা একেবারে সত্যি বললে ধরে নেওয়াটা ঠিক হবে না। গোবিন্দকেও আমাদের সন্দেহের তালিকায় রাখতে হবে। পরদিন তারা অনিলের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে। অনিল বলে, আরে ভাই, এই কথাটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই এরিয়ার এমন একটা লোক নেই যে আমাকে এই কথাটা জিজ্ঞেস করেনি যে ওই সময়টাতে আমি জঙ্গলে কি করছিলাম। আরে ভাই, আমি সুগারের রোগী, কিছুক্ষণ পরপরই আমাকে টয়লেটে যেতে হয়। ওই দিন ওই সময়েও আমি জঙ্গলে গিয়েছিলাম পেট পরিষ্কার করার জন্য। অনিলের সাথে কথা বলে দিব্যা, অর্জুন যখন সেখান থেকে আসছিল তখনই রাস্তায় একটা পাগলকে বসে থাকতে দেখা যায়। পাগলটা দিব্যাকে দেখার পরেই তার দিকে হামলা করে, তাকে ধরার চেষ্টা করে, কিন্তু যেহেতু সেখানে অর্জুন ছিল, অর্জুন পাগলটাকে বাধা দেয়। তারা দুজনে সেখান থেকে চলে আসে। এরপরেই তারা রাস্তায় দেবীকে কাজ করতে দেখে, বিন্দুর প্রতিবেশী। দিব্যা আর অর্জুন দেবীকে জিজ্ঞেস করে রাস্তায় যে পাগলটা বসে থাকে সে কি কাউকে কোনো ক্ষতি করে? দেবী হেসে বলে, না না, ও পাগলটা তো রাস্তায় সারাদিন বসে থাকে আর টুকটুক করে তাকিয়ে থাকে, মানুষের যাওয়া আসা সে শুধু দেখে। অর্জুন জিজ্ঞেস করে এই পাগলটা এখানে কতদিন ধরে রয়েছে? নিতু মারা যাওয়ার আগেও কি এই পাগলটা এখানেই থাকতো? দেবী বলে হ্যাঁ। অর্জুন বলে, নিতু কি পাগলটাকে ভয় পেত? দেবী বলে হ্যাঁ, নিতু বেচারি পাগলটাকে অনেক ভয় পেত। অর্জুন বলে, নিতুর সাথে যেটা হয়েছে সেটা দুঃখজনক, সেটার জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। নিতুর মার্ডারটা নিয়ে আমরা কথা বলতে চাই আপনার সাথে। সেই দিন ছোটখাটো যেসব বিষয় হয়েছে সবকিছু আমাদের খুলে বলুন। দেবী বলে, ছোটখাটো নয়, সেদিন অনেক বড় বড় ঘটনা ঘটেছিল। আমাদের প্রতিবেশী রোকসানার নাতি ভরা বালতিতে পড়ে গিয়েছিল। ওই সময়টাতে শুধুমাত্র বাসায় তার ছেলের বউ সানা এবং তার নাতিটা ছিল। আর সানার বড় মেয়ে তখন প্রাইভেট পড়তে গিয়েছিল। আর এই জন্য সানা কি করবে বুঝতে না পেরে সরাসরি তার পরিচিত এক অটো ড্রাইভারকে কল করে, আর সেই অটোর মাধ্যমে তার ছেলেকে হসপিটালে নিয়ে যায়। অর্জুন তখন দেবীকে জিজ্ঞেস করে, ওই দিন 2টার আশেপাশের সময়ে আপনি কি করছিলেন? দেবী বলে, কি আর করব, আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তখন আমি হঠাৎ করেই বাইকের সাউন্ড শুনতে পাই। আমি ভেবেছিলাম আমার হাজবেন্ড শিবু এসেছে, কিন্তু আমি যখন বাইরে বের হই সেখানে আমি কাউকেই দেখতে পাইনি। এরপরে যে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম। এর কিছুক্ষণ পরেই আমার কাছে বিন্দু চলে এসেছিল জামা কাপড় নেওয়ার জন্য। এরপরে জামা কাপড় নিয়ে সে চলে গিয়েছিল। আর এরপরেই তো নিতুর সাথে সেই ঘটনাটা ঘটে গেল। রাতের বেলায় যখন আমার হাজবেন্ড শিবু বাসায় ফিরে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম 2:30টার সময় কি সে আমাদের এখানে এসেছিল। আমি তার বাইকের সাউন্ড শুনেছিলাম। শিবু বলে, পাশেই রাস্তা, কতজনের বাইক তো যাওয়া আসা করে, হয়তো তুমি অন্য কারোটা শুনেছ, আমি আসিনি। কিন্তু এই কথাটা শুনে শিবুর প্রতি দিব্যা আর অর্জুনের সন্দেহ বেড়ে যায়। তারা শিবুর গ্যারেজে চলে যায় এবং তার সাথে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। শিবু বলে, সেই দিন 2টার আশেপাশের সময় তো সে অন্য একজনের গাড়ি ঠিক করতে অন্য একটা জায়গায় গিয়েছিল, সে গ্যারেজে ছিলই না। দিব্যা আর অর্জুন সেটার প্রমাণ চাওয়াতে সে রেগে যায় এবং তাদের অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্য একটা লোকের কাছ থেকে তারা জানতে পারে আসলে পার্টি অফিসে এই শিবুও রয়েছে। এছাড়া সুরেশকে শিবু সবসময় হিংসা করত। আর এই শিবু রাউডি টাইপের, অর্থাৎ একটু গুন্ডা টাইপের লোক। আর দুজনেই পার্টির অনেক পুরাতন মেম্বার। শিবু ভেবেছিল অনেকদিন ধরেই সেই পার্টিতে রয়েছে, তাই তাকেই হয়তো পার্টি হেড বানাবে, কিন্তু সেটা সুরেশকে বানিয়ে দেয়।
তারা শিবুর নিতুকে খুন করার মোটিভও পেয়ে যায়। তারা ভাবে হয়তো শিবুই সুরেশের সাথে হিংসে করে নিতুকে খুন করেছে। এদিকে তারা আবারও শ্রীকালার বাড়িতে চলে আসে এবং শ্রীকালাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। শ্রীকালা বলে, আপনাদের যদি আমার কথা বিশ্বাস নাই হয় তাহলে আপনারা উর্মিলার সাথে দেখা করুন। উর্মিলাও সেদিন আমাকে দেখেছিল মহিলা সমিতির বৈঠকে, তাকে জিজ্ঞাসা করলেই প্রমাণ পেয়ে যাবেন। দিব্যা জিজ্ঞেস করে এই উর্মিলাটাকে। তখন শ্রীকালা বলে সেও এই এরিয়াতেই থাকে। আমি সেই দিন মহিলা সমিতির বৈঠকে যাওয়ার ঠিক 5 মিনিট পরে উর্মিলাও সেই বৈঠকে এসেছিল, আর এরপরে আমরা একসাথে সেখান থেকে ফিরে এসেছিলাম। এরপরে তারা উর্মিলার কাছে চলে আসে। তারা উর্মিলার কাছ থেকে জানতে পারে হ্যাঁ, সেই দিন শ্রীকালা তার সাথে মহিলা সমিতির বৈঠকে ছিল এবং তারা একসাথে এসেছে। তখন দিব্যা আর অর্জুন উর্মিলাকে বলে সেই দিন কি কি হয়েছিল শুরু থেকে সবকিছু খুলে বলার জন্য। উর্মিলা বলে আসলে সে বাসা থেকে বের হয়েছিল মহিলা সমিতির বৈঠকে যাওয়ার জন্য। সে ঠিক সময়ে বের হয়েছিল, কিন্তু রাস্তায় বের হওয়ার সাথে সাথে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। সে নিতুদের বাড়িতে ছাউনিতে 5 মিনিট অপেক্ষা করছিল বৃষ্টি কমার জন্য, কিন্তু বৃষ্টি কমছিল না। তখন নিতুদের বাড়ির ছাউনিতে একটা ছাতা রাখা ছিল। আমি সেটা নিয়ে মহিলা সমিতির বৈঠকে যেতে শুরু করি। আমি ভেবেছিলাম যখন আমি সেই মিটিং থেকে ফিরে আসবো ছাতাটা দিয়ে দেব, কিন্তু সেখান থেকে কিছু দূর আসার পরেই আমার মনে হতে থাকে আমার পেছনে কেউ আছে। পেছনে তাকাতেই আমি রোকসানাকে দেখতে পেয়েছিলাম। দিব্যা বলে সেদিন এত জোরে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেটা রোকসানাই ছিল? উর্মিলা বলে আসলে আমাদের এই এরিয়াতে শুধুমাত্র একমাত্র রোকসানাই নাকাব পরে, তাই আমি এদিন নাকাব পরা একজন মহিলাকেই দেখেছিলাম, আর আমি ভেবেছিলাম সেটা হয়তো রোকসানাই। আর এরপরে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, আর এই জন্যই মিটিংয়ে যেতে আমার 5 মিনিট লেট হয়েছিল। এরপরে তারা রোকসানার বাড়িতে চলে আসে এবং জিজ্ঞেস করে ওই দিন ওই ভারী বৃষ্টির মধ্যে আপনি ওইখানে কি করছিলেন? পুরো ঘটনা শোনার পরে রোকসানা বলে আমি তো এখানে ছিলাম না, আমি ওখানে কি করে থাকবো? আমি তো বাড়িতেই ছিলাম না। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমার নাতিকে আর পানিতে পড়ে যেত, সেই জন্যই তো আমার নাতিটা পানিতে পড়ে গিয়েছিল। দিব্যা জিজ্ঞেস করে আপনার বৌমাকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? রোকসানা বলে ওকে তো আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি রেগে গিয়ে। যে নিজের ছোট্ট একটা ছেলেকে ঠিকমতো দেখে শুনে রাখতে পারে না, তাকে রেখে আমার কোনো দরকার নেই। আমি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এরপরে রোকসানা যে দোকানে তখন ছিল তার কথা মতো দিব্যা আর অর্জুন সেখানে চলে আসে। আর রোকসানার কথা মতো 2টা থেকে 2:30টার সময়ের মধ্যে সে ওই দোকানেই ছিল। সিসিটিভি ক্যামেরা ফুটেজ তারা চেক করে আর দেখতে পায় রোকসানা সত্যি বলছে। যদিও পুরো সময়টা জুড়েই সে নাকাব পরেছিল, কিন্তু শুধুমাত্র একবারের জন্য পানি খাওয়ার সময় সে তার মুখের নাকাব খুলেছিল। আর তখন তারা নিশ্চিত হয়েছিল যে বরকার আড়ালে যে মহিলা রয়েছে সেটা রোকসানাই। তার মানে উর্মিলা সেই দিন বৃষ্টির মধ্যে যাকে দেখেছিল সে রোকসানা ছিল না, তাহলে কে? আর বোরকা পরা ওই মহিলা রোকসানার ছেলের বউ নয়, কারণ ওই সময়টাতে সে তার ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছিল। তাহলে কে? কারণ ওই এরিয়াতে রোকসানার পরিবার ছাড়া অন্য কোনো মুসলিম পরিবার নেই। দিব্যা আর অর্জুন ঠিক করে নেয় তারা সানার সাথেও কথা বলবে। এরপরে তারা সানার বাড়িতে চলে যায় এবং তার ইন্টারভিউ নেয়। দিব্যা তাকে জিজ্ঞেস করে সেই দিন কি কি হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা তাকে খুলে বলার জন্য। সানা বলতে শুরু করে। সানা বলে সেদিন আমার শাশুড়ির অনেক কাজ ছিল, ছোটখাটো অনেক কাজ। প্রথমে সে আয়ুর্বেদিক হসপিটালে গিয়েছিল, এরপরে সোনার দোকানে গিয়েছিল, এরপরে মার্কেট সহ আর বিভিন্ন কাজ রয়েছিল। আর এই জন্য বাড়ির কাজগুলো আমি করব ভেবেছিলাম। আমি কিছু কাজ করে নেই। এরপরে আমার মেয়ে যখন স্কুল থেকে আসে তাকে খাইয়ে দেয়, গোসল করে প্রাইভেটে পাঠিয়ে দেই। এরপরে বাকি কাজগুলো করতে থাকি। আর অন্যদিকে 1:30টার সময় আমার ছেলেরা ঘুমিয়ে যায়, এই জন্য আমি সুযোগ পেয়ে তাকে শুয়ে দিয়ে কুয়োর কাছে চলে যাই কাপড় চোপড় ধোয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি আমার ছেলের কান্নার শব্দ শুনতে পাই। আমি দৌড়ে ঘরে চলে আসি আর দেখতে পাই পানি ভরা বালতিতে আমার ছেলে হাবুডুবু খাচ্ছে। আমি বুঝতে পারলাম না খাট থেকে ও ওখানে কি করে গেল। আর একটু দেরি হলে আমার ছেলেটাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম। আমার ছেলেটা অনেকটা পানি খেয়ে ফেলেছিল। আমি তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে এসেছিলাম। আসলে আমি তখন দিশেহারা হয়ে পড়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। একা ছিলাম পুরো বাড়িতে। আমার হাজবেন্ড বাড়িতে ছিল না, কাজের জন্য অন্য জায়গায় গিয়েছিল। শাশুড়িও বাড়িতে ছিল না, বাড়িতে আমি একা ছিলাম। নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই সময় ছেলেকে বাঁচিয়ে নেই, কিন্তু তার বিনিময়ে আমি কি পেলাম? আমার শাশুড়ি রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তার মতে আমি কোনো কাজেরই না। কিন্তু জানেন, মাত্র 17 বছর বয়সে আমার বিয়ে ঠিক করা হয়। আমি চেয়েছিলাম পড়াশোনা করে আমি একজন শিক্ষিকা হব, কিন্তু তারা আমাকে বিয়ে করিয়ে দিয়ে হাউসওয়াইফ বানিয়ে দেয়। আর বিয়ের পরপরই আমি প্রেগনেন্ট হয়ে যাই। কিন্তু এতে সবাই খুশি হয়। বাচ্চা হওয়ার পরে সবাই যার যার বাড়িতে চলে যায়, কিন্তু সেই বাচ্চাটা নিয়ে আমাকেই থাকতে হয়।
ওই বয়সে একটা বাচ্চার দায়িত্ব, সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তারপরেও কোনো রকমে আমি ম্যানেজ করে নেই। কিন্তু কিছুদিন পরেই এলাকার মানুষেরা বলতে শুরু করে, তোমার তো মেয়ে হয়েছে, এবার একটা ছেলে নাও। ছেলে না হলে বংশরক্ষা কে করবে? ছেলেটা অনেক জরুরি। আর এই জন্য আমি সবার কথা মতো আবারও প্রেগনেন্ট হয়ে যাই, আর অবশেষে আমার ছেলে হয়। সবাই আবারও অনেক খুশি হয়। কিন্তু তারপরও দুটো ছেলে মেয়ে, সংসার, সবকিছুর দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। সবাই বলতে থাকে প্রভুর আশীর্বাদ আছে আমার উপরে, খুব সুন্দর একটা সংসার, ছেলে মেয়ে, হাজবেন্ড, শাশুড়ি। কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। কতদিন ধরে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঠিকমতো ঘুমাতে পারি না, এই সংসার আর ছেলে মেয়েদের দায়িত্বের জন্য। আর এই দায়িত্ব পালন করতে করতে আমি এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম, আমার ওজন অনেক কমে গিয়েছিল। এছাড়া আমার মাথার চুলও তো পড়তে শুরু করেছিল। শুধুমাত্র এটাই নয়, সংসার, ছেলে মেয়ে, এই সব কিছুর দায়িত্ব পালন করার পরপরও আমার হাজবেন্ড এবং শাশুড়ির খেয়াল রাখতে হতো, তাদের চাহিদা মেটাতে হতো। আর এত সব কিছু করার পরেও যখন বাচ্চাদের কিছু হয়, তখন সবাই বলতে থাকে যে আমি একজন ভালো মা নই, আমি বাচ্চাদের খেয়াল রাখতে পারি না। এইসব কথা বলতে বলতে সানা কাঁদতে থাকে। দিব্যা তাকে শান্ত করে। অন্যদিকে দিব্যা সানার এই ইন্টারভিউটা পাবলিক করে দেয় সবার সামনে। কারণ দিব্যার সানার কথাগুলো শোনার পরে মনে হয়েছিল সানা যে কথাগুলো বলেছে সেটা সবার জানা দরকার। একজন হাউসওয়াইফের জীবনটা আসলে কেমন হয় সেটা সবার বোঝা দরকার। দিব্যা যখনই সানার ইন্টারভিউর ভিডিওটা প্রকাশ করে, তখন সবাই বুঝতে পারে যে সানাকে নিয়ে তারা কতটা ভুল বুঝেছিল। সানার শ্বশুরবাড়ি এরিয়ার মানুষ সবাই ভাবতে থাকে তারা সানার এত কাছে থেকেও বুঝতে পারেনি সানার ভেতরে কষ্টটা কি। অন্যদিকে রোকসানাও নিজের ভুলটা বুঝতে পারে। আর রোকসানা ভাবতে থাকে হয়তোবা সানার প্রতি সে একটু বেশি জুলুম করে ফেলেছে। আসলে এত দায়িত্ব পালন করার পরেও তো সেও তো একটা মানুষ, তারও তো একটু বিশ্রামের দরকার। আর এই জন্য সে আবারও সানাকে কল করে এবং তার বাড়িতে আসতে বলে। আর এবার সে তার সাথে ভালো ব্যবহার করে, নরম সুরে কথা বলে। কিন্তু তার কয়েকদিন পরেই একটা আচমকা ঘটনা ঘটে যায়। কোনো এক অজানা কারণে দেবী সুইসাইড করে বসে। অন্যদিকে দিব্যা আর অর্জুনের কাছে একটা চিঠি আসে, আর তারা সেটা পড়তে শুরু করে। পড়ে তারা হতবাক হয়ে যায়। এরপরেই দেবীর জীবনের কিছু ঘটনা দেখানো হয়। আসলে দেবীর বিয়ে হয়েছে কয়েক বছর হয়ে গেল, কিন্তু এত বছর পরেও দেবীর কোনো সন্তান হচ্ছিল না। আর এই জন্য এলাকার মানুষ প্রতিদিনই দেবীকে কোনো না কোনো কথা শোনাতো। বিশেষ করে রোকসানা দেবীর শাশুড়ির কাছে আসতো আর প্রতিদিনই তাকে কথা শোনাতো। বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সে দেবীকেও কথা শোনাতো। রোকসানা দেবীর শাশুড়িকে বারবার বলতো মুরগি যত ভালোই হোক না কেন, সে যদি বাজ হয়, অর্থাৎ ডিম না দেয়, বাচ্চা না দেয়, তাহলে তাকে বিক্রি করে দেওয়াই ভালো। আসলে সে ইঙ্গিতে দেবীকে বোঝাতো যাতে দেবীর শাশুড়ি দেবীকে বাদ দিয়ে তার ছেলেকে আবারও বিয়ে করায়। রোকসানা দেবীকে খুঁচিয়ে খুঁচিয়ে বিভিন্ন কথা বলতো তুমি কি জানো আমার ছেলের বউ তো আবারও প্রেগনেন্ট, না জানি কবে তোমাদের ঘরে এই সুখ আসবে। আর এইসব কথা শুনতে শুনতে দেবীর হাজবেন্ড শিবও তার সাথে ভালো ব্যবহার করত না, যার ফলে পুরো পরিবারে সে একা হয়ে পড়ে। টেইলার্সের কাজ করে সে নিজের সময় পার করত। এর কিছুদিন পরেই সানা প্রেগনেন্ট হয়ে যায়, তার সাথ দেওয়া হয়। সেই অনুষ্ঠানে দেবীও গিয়েছিল। সেই অনুষ্ঠানে সবাই সানার অনেক প্রশংসা করছিল। এরপরে যখন বাচ্চা হয় সেখানেও গিয়েছিল, সেখানেও সানার প্রশংসা সবাই করছিল। এরপরে যখন বাচ্চার মুখে ভাত দেওয়া হয় সেই অনুষ্ঠানেও সে গিয়েছিল, সেখানেও সানার প্রশংসা সবাই করতে থাকে। এছাড়া সে যখন দেখত সানা তার বাচ্চাকে নিয়ে খেলছে, দেবী মনে মনে ভাবত আসল জীবন তো সানাই লিড করছে। দেবী ভাবত সানার জীবনটা কতটা পারফেক্ট। আর এভাবে ভাবতে ভাবতে ধীরে ধীরে সানা এবং তার বাচ্চাদের সে শত্রু ভাবতে থাকে, তাদের উপরে সে হিংসা হতে থাকে। সবসময় শুধু দেবীর মনে হতে থাকতো সানা যদি এই সুখ পেতে পারে তাহলে দেবী কেন পাবে না। আর এভাবেই ধীরে ধীরে সে মানসিক ট্রমার মধ্যে পড়ে যায়। আর একদিন তার মাথায় রক্ত চড়ে বসে। একদিন দেবী দেখতে পায় সানার বাড়িতে কেউ নেই। সানাও তার ছেলেটাকে খাটে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছে কাপড় ধোয়ার জন্য। আর এই সুযোগ বুঝে সে বাড়িতে ঢুকে যায়। দেবী সেই ছোট্ট নিষ্পাপ ঘুমন্ত বাচ্চাটিকে পানি ভরা বালতিতে ডুবিয়ে দেয়। দেবী তো বাচ্চাটাকে তখনই মেরে ফেলত, কিন্তু তখনই সে নিতুকে দেখতে পায় যে দৌড়ে সেদিকে আসছিল। দেবী আসলে নিতুকে ভুল বুঝেছিল। সে ভেবেছিল নিতু তাকে দেখে ফেলেছে, আর তাকে দেখেই নিতু দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু আসল ঘটনা হচ্ছে নিতু সেই পাগলটাকে দেখে দৌড়ে সেদিক দিয়ে পালিয়ে যাচ্ছিল। দেবী প্রচণ্ড ঘাবড়ে যায়। সে ভাবে নিতু যদি সবাইকে এটা বলে দেয় তাহলে কি হবে। আর এই জন্য
সে সানার ছেলেটাকে পানিতে রেখেই সেখান থেকে চলে আসে। আর তখনই বাচ্চাটা কান্না করে ওঠে। সানা তার ছেলেকে যে ওই সময় হসপিটালে নিয়ে যায় আর বাঁচিয়ে নেয়। এদিকে দেবী ভাবতে থাকে তার কি হবে, নিতু তো সবাইকে সবকিছু বলে দেবে, তখন এই এরিয়াতে তার আর জায়গায় হবে না, তাকে সবকিছু হারাতে হবে। তার হাজবেন্ড, শ্বশুরবাড়ি দুটোই তাকে ত্যাগ করতে হবে। প্রায় ৩০ মিনিট সময়ের মতো দেবী শুধু এই সব কিছুই ভাবে আর অবশেষে সিদ্ধান্ত নেয় সে নিতুকে মেরে ফেলবে। দেবী রোকসানার বোরকা অর্থাৎ নাকাব চুরি করে নেয়। অন্যদিকে সেখান থেকে নিয়ে যাওয়ার পরে তাড়াহুড়োয় নিতুর দরজা লাগায়নি, আর সেই সুযোগে ঘরের ভেতরে ঢুকে যায় দেবী আর সরাসরি নিতুর উপরে হামলা করে দেয়। নিতুকে গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। বেচারি নিতু, ও জানতেই পারল না ওর দোষটা কি, কেন তাকে খুন করা হলো। আর সেই দিন দেবীকেই দেখেছিল উর্মিলা। পুরো ঘটনা জানার পরে দিব্যা আর অর্জুন অবশেষে নিতুর মার্ডারের উপরে খুব সুন্দর করে একটা রিপোর্ট লেখে। আর সেই রিপোর্ট পড়ার পরে সবাই আসল সত্যিটা জানতে পারে। নিতুর বাবা মাও তাদের ভুলটা বুঝতে পারে। অন্যদিকে নিয়াজকেও ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে এই পুরো কেসটা ইনভেস্টিগেশন করতে করতে দিব্যা আর অর্জুন অনেকটা সময় কাছাকাছি ছিল, যার ফলে তারা একে অপরকে ভালোবেসে ফেলে আর তাদের ভালোবাসার গল্প শুরু হয়ে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।